আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন ১৯৭৫ থেকে ২০২৪ এই ৪৯ বছরের মধ্য দিয়ে বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে এবং ঘটছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে ৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত যে ঘটনা ইনসিডেন্টগুলো সিমিলারিটি অনেকাংশেই আছে ২০০৯ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত। তখন যেরকম কিছু ঘটনা ঘটেছিল ২০০৯ সাল থেকে ২৪ সাল সেম ঘটনাই ঘটেছিল। তখন ১৫ই আগস্ট ১৯৭৫ সালে শেখ মুজিবকে অ্যাসাসিনেট করা হয়েছিল এবং সেখানে ২০২৪ সালে শেখ হাসিনাকে অ্যাসাসিনেট করা হয়নি, বাট এক কথায় তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল তার বিভিন্ন কুকর্মের কারণে। সে লাস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বর্তমানে অবস্থান করছে। তো এর পিছনে কি আমেরিকা কোনোভাবে জড়িত? আমেরিকার সিআইএ সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সির এর কোনো হাত আছে? বিভিন্ন আলোচনার মাধ্যমে বা বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের এই আমেরিকার হাত আছে। দেখেন ১৫ই আগস্ট বাংলাদেশে এতদিন শোক দিবস পালন করা হতো এবং ভারতের স্বাধীনতা দিবস দুটো সেম ডেতে। আমরা আগে দেখতাম যে আগে থেকেই যখন রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটি কোল্ড ওয়ার চলছিল, তখন এই রাশিয়া এবং কোল্ড ওয়ার থেকে দূরে থাকার জন্য এই ভারত, তারপরে ওইখানে মিশর, ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া কিছু কিছু দেশ মিলে তারা একটি নতুন সংগঠন বা নতুন একটি সংগঠন গড়ে তোলার ব্যাপারে একটা চিন্তা করলো বাংলাদেশ স্বাধীন হওয়ার 10 বছর আগেই 1960 সালে। এবং এই 60 সালে এবং তার প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1961 সালে এবং সেই অধিবেশনে এই ন্যান অধিবেশনে মিশরের গামাল আব্দুল নাসের, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার সুকর্ণ, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, ঘানার ক্রোমা অংশগ্রহণ করে। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তার ঠিক 2 বছর পরে 1973 সালে শেখ মুজিবর এই ন্যানের ৪র্থ সম্মেলনে বাংলাদেশ এই ন্যানের সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে। এবং দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার খুব অল্প দিনের মধ্যেই বঙ্গবন্ধুর তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 4 ফেব্রুয়ারিতে রাশিয়াতে সফর করে। এই রাশিয়ার সফরের মধ্য দিয়েই শেখ মুজিবরের বাংলাদেশের শেখ মুজিবর আমেরিকার ব্ল্যাক লিস্টে চলে যায়। আপনারা জানেন যে রাশিয়া একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র আর আমেরিকা একটি পুঁজিবাদী রাষ্ট্র। তো এর মধ্য দিয়েই আমেরিকা বাংলাদেশের শেখ মুজিবকে ব্ল্যাক লিস্টে নিয়ে নেয় এবং তখনই এই 72 সাল থেকে এই 75 সাল পর্যন্ত একটি বিশাল নীল নকশা প্রণয়ন করে। আপনারা জানেন, অনেকেই জানবেন যে আমেরিকার কোনো দেশের সরকার যদি হটানোর জন্য তারা 2টা পদ্ধতি অবলম্বন করে সিআইএর মাধ্যমে, সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে। তার একটি হচ্ছে গিয়ে ট্র্যাক 1 এবং ট্র্যাক 2। ট্র্যাক 1টি হচ্ছে একটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং বিরোধী দলের মাধ্যমে বিভিন্ন চাপ দিয়ে ওই দেশের সরকারকে পতন করার কোনো একটা চেষ্টা। যখন ট্র্যাক 1 কাজ না করে তখন ট্র্যাক 2 ইমপ্লিমেন্ট করা হয়। ট্র্যাক 2 হচ্ছে গিয়ে ওই দেশের সরকার প্রধানকে সরাসরি অ্যাসাসিনেট করা। এই ট্র্যাক 2 ফার্স্টেই ইন্ট্রোডিউস হয় চিলির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট আলেমদোকে হত্যার মধ্য দিয়ে। এই ট্র্যাক 2র কথা ফার্স্ট বলে চিলির প্রেসিডেন্ট আলেন্দোর স্ত্রী,
তখন বলেছিল এই বিষয় নিয়ে আলোচনা করেছিল বাংলাদেশের আব্দুল গাফফার নামে একজন বিশেষজ্ঞের সাথে। কীভাবে তাকে এই ঠিক সেম প্যাটার্নেই আমেরিকা ট্র্যাক ট্যুর মাধ্যমে কঙ্গোর লাবেম্বোকে অ্যাসাসিনেট করলে মাবুদুকে বসিয়েছিল, ইন্দোনেশিয়ার সুকর্ণকে হত্যা করে সুহার্দকে বসিয়েছিল। এই 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 ট্র্যাক এখন আপনারা বলতে পারেন যে আমি হয়তো বা এই বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা বিরোধী এই আন্দোলনের বিরোধী পক্ষে নিয়ে আমি কথা বলছি না, আমি এটা নিয়ে কথা বলছি না। আমি বলতেছি যে প্যাটার্নগুলো অনেকটা সেম। তখনই স্বাধীনতার পরে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং মানুষ অনিশ্চয়তা পড়েছিল যে পরবর্তীতে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি না। ঠিক সেমই 2009 থেকে আমরা 2024 সাল পর্যন্ত দেখেছি বাংলাদেশে কোনো নির্বাচনই অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়নি। এবং আমেরিকা চায় একটা দেশে গণতান্ত্রিক সরকার থাকুক এবং তার মনোনীত একটি সরকার থাকুক এবং আমেরিকা যেভাবে বলবে সেভাবেই এই সরকারটা চলুক। গত বছর আমরা দেখেছিলাম যখন 2021 সালে র্যাবকে আমেরিকা স্যাংশন দেয়, তারপর বিভিন্ন সরকার দলীয় প্রধানকে আমেরিকা স্যাংশন দিচ্ছিল, তখন আমরা দেখলাম স্যাংশন দিচ্ছিল একের পর এক। তখন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ হাসিনা বলেছে আমাদের আমেরিকা যাওয়ার দরকার নেই, আমরা এত বড় সাগর পাড়ি দিয়ে কেন আমেরিকায় যাব। তো কিছু কিছু কথা আমেরিকার সরকার প্রধান এবং আমেরিকার পররাষ্ট্রনীতিতে খুব আঘাত আনে। তা আমার মনে হয়, আমি যেটা মনে করি এই ট্র্যাক ট্যুর এই পরিকল্পনাটা আমেরিকার করেছিল এই লাস্ট নির্বাচন মানে জানুয়ারি গত বছর সেপ্টেম্বর অক্টোবর থেকেই এই ট্র্যাক ট্যুর, আমার যেটা ধারণা তারা এই ট্র্যাক ট্যুর বাস্তবায়নের কার্যক্রম হাতে নিয়েছিল। আর এর পিছনে তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বেহাল অর্থনৈতিক অবস্থা, দুর্নীতি, তারপরে মিথ্যা মামলায় বিভিন্ন আইনের অপব্যবহার, সেগুলো তো টনিক হিসেবে কাজ করেছেই। আর আপনারা জানেন বাংলাদেশে রয়ের বিশাল একটা হাত আছে। তো আমেরিকা চাচ্ছিল না যে কোনোভাবেই র ইন্ডিয়ার রয়ের মাধ্যমে বাংলাদেশে আরও ইন্ডিয়া সক্রিয় হয়ে উঠুক এবং ইন্ডিয়া আরও শক্তিশালী হয়ে উঠুক। জানেন যে আপনারা ইন্ডিয়ার 7 সিস্টার খুবই একটি ক্রিটিক্যাল অবস্থানে আছে ইন্ডিয়ার মেইনল্যান্ড থেকে। সো বাংলাদেশের সাথে ইন্ডিয়া একটা চুক্তি করেছিল যে আগে তো সড়কপথে ট্রানজিট ছিলই, এখন তারা একটা চুক্তি করেছে রেলপথে ট্রানজিট। আসলে এটা ট্রানজিট না, এটা একটা বলতে গেলে একটা করিডোর বলে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কলকাতা থেকে সরাসরি ট্রেন ঢুকে বাংলাদেশের মধ্য দিয়ে ইন্ডিয়ার 7 সিস্টারে যাবে। এটার পক্ষে মোটেও আমি সমর্থন করি না। এটা খুবই একটি এই ট্রানজিটটা এই করিডোর যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশের জন্য খুবই খারাপ অবস্থা হয়ে যেত। বাংলাদেশ অনেক সামরিক এবং ভূরাজনৈতিক সমস্যার মধ্যে বাংলাদেশ পড়ে যেত এবং বাংলাদেশের উপরে ইন্ডিয়ার রয়ের আধিপত্য আরও বেড়ে যেত। এবং দেখা যেত যখন বাংলাদেশের এই ট্রানজিটের মধ্য দিয়ে ইন্ডিয়ার 7 সিস্টারে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র, সামরিক সরঞ্জামাদি 7 সিস্টারের দিকে নিয়ে যেত, তখন এখানে চায়না এটা নিয়ে খুব বাধা প্রদান করত এবং কোনো কারণে যদি ভবিষ্যতে ইন্ডিয়া, মায়ানমার বা চায়নার যুদ্ধ লেগে যেত, অবশ্যই 7 সিস্টার দিয়ে এই অস্ত্রগুলো পরিবহন করা হতো। তো এই ট্রানজিট বা করিডোরকে মাধ্যমে যাতে 7 সিস্টার অস্ত্র না পৌঁছানো যায়, দেখা যেত যে এই ট্রানজিট বা করিডোরের যেই বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে সেটিকে একটি বিশাল একটা ধ্বংসযজ্ঞের মধ্যে বা অন্য অন্য দেশের একটি ব্ল্যাক লিস্টে চলে যেত, যেটা বলতে গেলে চীনের। এটা নিয়ে চীন খুব সন্দিহান ছিল এবং খুব আতঙ্কিত ছিল যাতে বাংলাদেশে এই ট্রানজিটটা না দেওয়া হয় ইন্ডিয়াকে। তো আমরা এখন যদি চিন্তা করি যদি দেখবেন আমরা 1975 সালের নভেম্বরে দক্ষিণ এশিয়ার সফরে আমেরিকার হেনরি কিসিঞ্জার এসেছিল এবং বাংলাদেশে 8 ঘন্টার একটি তার যাত্রা বিরতি দিয়েছিল। এই 8 ঘন্টা যাত্রা বিরতিতে আমেরিকার অ্যাম্বাসিতে অবস্থান করেছিল।
বিখ্যাত লেখক এবং কলামিস্ট ক্রিস্টোফার হিচেন্স তার বই দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার বইতে চতুর্থ অংশে বাংলাদেশের সম্পর্কে বলেছিল। চতুর্দশ অংশ বাংলাদেশ সম্পর্কে বলেছিল। টপিক্সটার নাম ছিল ওয়ান জেনোসাইড, ওয়ান কু, ওয়ান অ্যাসোসিনেশন। এই বইতে বাংলাদেশে 1974 সালের নভেম্বরে হেনরি কিসিঞ্জার এসেছিল এবং কিভাবে এই শেখ মুজিবকে কু করার যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা করেছিল তখনকার সময়। হেনরি কিসিঞ্জার তার এই দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার বইতে লিখেছিল। 1974 সালে এবং এর বিষয়ে আরেকটি শক্ত প্রমাণ পাওয়া যায় আরেকজন বিখ্যাত লেখক লরেন্স লুফেন্সের একটি গবেষণাপত্রে এই আমেরিকার জড়িত থাকার কথা জানা যায়। তো আজকের এই টপিকটি মূলত আমি আলোচনা করেছি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বইয়ের চতুর্দশ অংশের যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সংকট অংশ থেকে নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আশা করি বাংলাদেশের নতুন সরকার আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে। আমরা আশাবাদী যে বাংলাদেশের মধ্যে এই ঘুষ, দুর্নীতি এবং এই স্বজনপ্রীতি কোনো জায়গায় থাকবে না। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তার ব্যবসায়িক কার্যক্রম এবং পড়াশোনা সব কিছু কমপ্লিট শেষ করতে পারবে এবং বাংলাদেশ একটি নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখন বর্তমানে আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা আশা করি যে একটি গণতান্ত্রিক মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।